Hello and welcome friend. This is the third video on Indian polity and governance. In this video, I will cover second chapter from Lakshmikant, that is making of the Indian Constitution. Prior to this, I have made another two videos. In case you have not seen them, I request you to go to my playlist. Also, I am giving links of the previous video in the description. এই ভিডিওতে আমি লক্ষ্মীকান্তের সেকেন্ড চ্যাপ্টারটা কভার করব, মেকিং অফ দ্য কনস্টিটিউশন। এর আগে আমি আরো দুটো ভিডিও বানিয়েছি ফার্স্ট চ্যাপ্টারের উপরে, আমি ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। This chapter, making of the constitution, is basically a fact based chapter. There is not much of things to analyze. So what I will do, I will discuss a few questions from this chapter, and with these questions your facts concepts will be cleared. এই চ্যাপ্টার থেকে আমি কিছু এমসিকিউ কোশ্চেন ডিসকাশন করব, যেই এমসিকিউ কোশ্চেন ডিসকাশনের মাধ্যমে কিন্তু গোটা চ্যাপ্টারটা কভার হয়ে যাবে, কারণ এখানে খুব বেশি কনসেপ্ট বা আইডিয়াস কিছু নেই। সো লেটস বিগিন। ফার্স্ট ওয়ান, first question from this chapter is, why Muslim League rejected Cripps proposal? Option A, they wanted majority of members in Constituent Assembly. They wanted the Constituent Assembly to be formed immediately. C, they wanted India to be divided into two autonomous states. And last one is, Muslim League wanted dominion status. Actually, Cripps proposal was a proposal from British cabinet, Stamford Cripps, who came with the proposal. Actually, he came with draft constitution and said that after the Second World War being over, India will be given the chance to make their own constitution and to form Constituent Assembly. Muslim League rejected that proposal. Also later, INC rejected it. You have to identify the cause for which Muslim League rejected Cripps proposal. মুসলিম লীগ ক্রিপস প্রপোজালকে কেন রিজেক্ট করেছিল, কোশ্চেন এটাই। অপশন প্রথমটা আছে যে তারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে তারা মেজরিটি চেয়েছিল, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সিংহভাগ সদস্য হবে মুসলিম লীগ থেকে। নাম্বার বি, তারা চেয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে তখনই করতে, মানে যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে বলা হয়েছিল, তারা তখনই চেয়েছিল করতে, এটা সেকেন্ড অপশন আছে। থার্ড অপশন আছে, দে ওয়ান্টেড ইন্ডিয়া টু বি ডিভাইডেড ইনটু টু অটোনমাস স্টেট। মুসলিম লীগ চেয়েছিল ইন্ডিয়াকে দুটো স্বয়ংশাসিত রাজ্য বা দেশ, স্টেট বলতে দেশকে বোঝায়, দেশে ভাগ করতে। এবং লাস্ট অপশন ছিল যে মুসলিম লীগ ডোমিনিয়ন স্ট্যাটাস চেয়েছিল। ডোমিনিয়ন স্ট্যাটাস মানে তারা ব্রিটিশ কিংডমের আন্ডারে একটা অটোনমাস স্টেট থাকবে, এটা চেয়েছিল। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য কারেক্ট option. So your answer is, they wanted India to be divided into two autonomous states. বেসিক্যালি মুসলিম লীগ চেয়েছিল যে ভারতবর্ষকে দুটো অটোনমাস ভাগে ভাগ করে দেওয়া হোক, এবং সেই জন্যই তারা এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরির প্রপোজাল, যেটা ক্রিপস নিয়ে এসেছিলেন, সেটা রিজেক্ট করেছিল। সেকেন্ড কোশ্চেন, members of Constituent Assembly were appointed by, Constituent Assembly মেম্বারদেরকে কিভাবে নিয়োগ করা হয়েছিল? অপশন এ, ইলেকশন ফ্রম প্রভিন্স, বিভিন্ন প্রভিন্স থেকে বা প্রিন্সলি স্টেট থেকে ইলেকশনের মাধ্যমে। নমিনেশন ফ্রম প্রিন্সলি স্টেট, যেগুলো আমাদের প্রিন্সলি স্টেট ছিল, মানে রাজার শাসিত, সেখান থেকে নমিনেশনের মাধ্যমে, মানে মনোনয়নের মাধ্যমে। Muslims and Sikhs were given representation in proportion of their population. মুসলিম এবং শিখকে একটা রিজার্ভেশন দেওয়া হয়েছিল, তাদের পপুলেশনের অনুপাতে, তাদের জনসংখ্যার অনুপাতে তাদেরকে একটা রিজার্ভেশন দেওয়া হয়েছিল। Members of provincial assembly only participated in choosing members for the constituent assembly.
মানে প্রভিন্স মানে স্টেটের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি ছিল, মানে যারা এখনকার স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ছিল, মানে এখন যেমন এমএলএ লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার, সেরকম সেই টাইমে প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির যারা মেম্বার ছিল তারাই শুধুমাত্র ভোটে অংশগ্রহণ করেছিল না কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বারদেরকে চুজ করার জন্য। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য অপশন নাম্বার 1 A, B and C only, number 2 A, B and D only, number 3 A and B only, number 4 all of the above. Answer will be all of the above, because A, B, C and D, all the facts given here are correct. For appointment of members of the Constituent Assembly, election are held from province, and only members of legislative assembly they only voted. Actually, what happened is called indirect election. Not every population, not every people voted for appointment of Constituent Assembly. Out of 10 lakh people, one seat was approved, and members of Legislative Assembly voted for that. That means it is called indirect election. How members of Rajya Sabha is elected, how president is elected through indirect election. So not every Indian people voted for the member of Constituent Assembly. Actually, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বারদেরকে ইলেক্ট করা হয়েছিল ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে, মানে জনগণ চুজ করে লেজিসলেটিভ মেম্বারদেরকে, মানে এখন যেমন এমএলএ তাদেরকে চুজ করে, এবং এমএলএ ভোট দিয়ে তৈরি করেছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বারকে, যেমন রাষ্ট্রপতির ভোটের ক্ষেত্রে হয় বা রাজ্যসভার ভোটের ক্ষেত্রে হয়, এটাকে বলা হয় ইনডাইরেক্ট ইলেকশন। সো ফার্স্ট ওয়ান ইজ কারেক্ট, নমিনেটেড ফ্রম প্রিন্সলি স্টেট। প্রিন্সলি স্টেট থেকে, মানে যে সমস্ত প্রদেশে তখন রাজার শাসন ছিল সেখান থেকে করা হয়েছিল কি, রাজা নমিনেট করেছিল, রাজা নমিনেট করেছিল। তো এটাও কারেক্ট। এবং মুসলিম এবং শিখদের জন্য আলাদা রিজার্ভেশন রাখা হয়েছিল তাদের পপুলেশন অনুযায়ী, এটাও কারেক্ট। এবং লাস্ট ওয়ান আমি যেটা বললাম ইনডাইরেক্ট ইলেকশন, সো এটাও কারেক্ট। সো অল অফ দ্য অ্যাবভ ইজ কারেক্ট, অল অফ দ্য অ্যাবভ আর কারেক্ট, সরি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 3, who was elected as the first president of the constituent assembly? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট প্রেসিডেন্ট কে নির্বাচিত হয়েছিল? বি আর আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এইচ সি মুখার্জি, ডক্টর সচ্চিদানন্দ সিনহা। কোশ্চেন ইজ আস্কিং ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল? আনসার ইজ ডক্টর Satchidananda Sinha, and later on Rajendra Prasad was elected as the permanent president of the Constituent Assembly. Basically what happened, Dr. Satchidananda Sinha was appointed temporary president for conduct of its first meeting, and in the meeting Rajendra Prasad was elected as the president. যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রথম মিট করে, তাদের প্রথম মিটিং যখন হয়, সভা যখন হয়, তখন ডক্টর সচিদানন্দ সিনহার আন্ডারেই মিটিংটা কন্ডাক্ট হয়েছিল, এবং সেই মিটিংয়ে পরবর্তীকালে রাজেন্দ্র প্রসাদকে পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসেবে ইলেক্ট করা হয়েছিল। যেমন হয় স্পিকারের ক্ষেত্রে, স্পিকারের কেমন হয়, যখন লোকসভার অধিবেশন হয়, পার্লামেন্টের অধিবেশন হয়, তখন একজনকে প্রোটেম স্পিকার হিসেবে নিয়োগ করা হয়। তার কাজ কি হয়, সে সেই সভাটাকে কন্ডাক্ট করে, এবং সেই সভা থেকে তখন ভোটের মাধ্যমে স্পিকারকে নিয়োগ করা হয়, একই প্রসিডিউর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 4, the way members of constituent assembly was elected, members of below mentioned which body is are elected at the same way? মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বারদেরকে যেভাবে নির্বাচিত করা হয়েছিল, একইভাবে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটার ক্ষেত্রে একইভাবে নির্বাচিত করা হয়? মানে লোকসভা, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, রাজ্যসভা, বিধানসভা, এইগুলোর কোন নির্বাচনটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেম্বার নির্বাচনের একই, সেম? Basically I have just discussed it. Rajya Sabha, election of Rajya Sabha is also an indirect election.
And what happened for the Constituent Assembly is same. Chief Justice of India is not elected; he is appointed. Also, Vidhan Sabha is nominated. Lok Sabha is directly elected. People directly vote for the members of the Lok Sabha. Next, question 5. Who was the chairman of drafting committee of the Constituent Assembly? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ড্রাফটিং কমিটি মানে খসড়া যে রচনা করেছিল যে কমিটি, সেই কমিটির চেয়ারম্যান কে ছিল? রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি আর আম্বেদকর, জওহরলাল নেহরু, গোপাল স্বামী আয়েঙ্গার। You must know answer is Dr. B R Ambedkar. Before commencement of constitution, which of the below mentioned article was or operative in independent India? কমেন্সমেন্ট অফ কনস্টিটিউশনের আগে মানে কনস্টিটিউশন আমাদের কাজ শুরু করার আগেই এই আর্টিকেলস গুলোর মধ্যে কোন আর্টিকেল চালু হয়ে গেছিল? অ্যাকচুয়ালি আমাদের কনস্টিটিউশন অপারেটিভ হয়েছিল 1950 থেকে, তার আগেই কোন কোন আর্টিকেল গুলো চালু হয়ে গেছিল? নাম্বার 1 আর্টিকেল 5, নাম্বার 2 আর্টিকেল 324, নাম্বার 3 আর্টিকেল 370 and number 4 article 356. Your option is A 1 only, B 1 and 2 only, C 4 only, D all of the above. Correct option is 1 and 2 only. Now option 1 saying article 5, and article 5 deals about citizenship. So during that time partition happened, people moved from India to Pakistan, Pakistan to India. So there was movement, and immediately there was need to settle the matter of citizenship. So immediately Article 5 was in operation. And Article 324 is about election commission. So you need to have election commission in operation because you have to elect president, and for the celebration of Republic Day you need president to address, and you want to celebrate Republic Day on 26th Jan 1926. So all these things makes this happen that Article 5 and Article 324 are operative even before the commencement of the Constitution. Next question, question number 7. Which day is referred as the date of commencement of Indian Constitution? নিম্নলিখিত দিনগুলির মধ্যে কোন দিনটাকে ডেট অফ কমেন্সমেন্ট বলা হয়? মানে কনস্টিটিউশনের শুরুর দিন। কমেন্সমেন্ট মানে হচ্ছে বিগিনিং, ইনসেপশন। কোন দিনটাকে বলা হয়? 15 আগস্ট 1947, 26th November 1949, 26th Jan 1950, 19th December 1946. Of course you know the answer, that is 26th Jan 1950, and this day is also celebrated 26th of Jan as Republic Day. Why this day was chosen for commencement of Indian Constitution? Because in the session of Lahore Congress on 26th Jan 1930, Jawaharlal Nehru first talked about what is called Purna Swaraj. To commemorate that date, 26th January 1950 was taken as the date of commencement, and this 26th January is also celebrated as Republic Day. Question number 8. With the inception of Constitution of India, which of the below mentioned acts was abolished immediately? মানে আমাদের কনস্টিটিউশন যখন থেকে শুরু হয়ে গেল 26 jan 1950, এই কনস্টিটিউশনে শুরু হওয়ার সাথে সাথে চালু হওয়ার সাথে সাথে এই অ্যাক্টগুলোর মধ্যে কোন অ্যাক্টগুলো সঙ্গে সঙ্গে অ্যাবলিশড হয়ে গেল, নিষিদ্ধ হয়ে গেল? ফার্স্ট ওয়ান, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861.
A option 1 only, B 3 only, C 1 and 2 only, D 1, 2 and 3. Basically, this is the last question of this chapter, and with these questions, I will end the video. I think if you attend these questions, 8 questions attentively, you will cover the chapter, whole chapter. So, correct answer will be 1 and 2 only. Government of India Act 1935, Indian Independence Act 1947. By Indian Independence Act, Constituent Assembly was formed. So that has to be repealed. And also from 15th August 1947 to 26th Jan 1950. In this time period, India was governed, administered by the provision of Government of India Act 1935. That is, provision of Government of India Act 1935 was our provisional constitution. So it has to be repealed. That's why Government of India Act and India Independence Act 1947 was repealed with the commencement of our constitution. Actually আমরা স্বাধীনতা যেটা পেয়েছিলাম, যার মাধ্যমে হস্তান্তর হয়েছিল, পাওয়ার ট্রান্সফার, সেটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। এর মধ্যে পাওয়ার ট্রান্সফার হয়েছিল, আমরা 15th আগস্টে স্বাধীন হয়েছিলাম এবং সেই সঙ্গে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছিল। কিন্তু আমাদের কনস্টিটিউশন চালু হয়, মানে এফেক্টে আসে 26 jan 1950। কিন্তু এই টাইম পিরিয়ডে 47 থেকে 1950 এই টাইম পিরিয়ডে আমরা কিভাবে আমাদের দেশ শাসন হলো, কোন প্রভিশনের মাধ্যমে হলো, কোন আইনের মাধ্যমে? সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এ যে প্রভিশন যেগুলো ছিল, যে আইন কানুনগুলো ছিল, তার মাধ্যমে আমরা ততদিন ধরে আমাদের প্রশাসন চলেছিল। তো আমরা যখন আমাদের নিজেদের কনস্টিটিউশন তৈরি করে ফেললাম, যখন সেটা অপারেটিভ কন্ডিশনে চলে এলো, তো ডেফিনেটলি এই দুটো আইনকে অ্যাবলিশ করতে হবে। সেই জন্য এই কোশ্চেনটা বলা হয়েছিল, এবং সো आंसर হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 and Indian Independence Act 1947. So this is all for today. In the next video I will come up with the analysis and questions from the next chapter. Thanks for watching. Have a great day.